যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ আজ ঐতিহ্য ভেঙে অনুষ্ঠানে থাকছেন না ট্রাম্প। পুরান ঢাকা থেকে ১৩ ট্রাক প্লাস্টিক তৈরির কাঁচামাল জব্দ। শুল্কমুক্ত পণ্য বিক্রি হচ্ছিল খোলা বাজারে। চট্টগ্রাম সিটি নির্বাচনের শেষ মুহূর্তে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা, আইনি ব্যবস্থা নেবে কমিশন। রাজধানীর বাস বেতে বসছে দোকান, ঝুঁকি নিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা, ঘটছে দুর্ঘটনা। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে আজ সাকিবকে পেয়ে খুশি তামিম, জয় দিয়ে ভালো শুরুর আশা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা ত্রিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। বাংলাদেশ সময়ের সন্ধ্যায় ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের উন্মুক্ত চত্বরে এই শপথ অনুষ্ঠিত হবে। তার আগে স্থানীয় সময় সকালে হোয়াইট হাউস ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের এই শপথ অনুষ্ঠান হবে অন্য বাকি সব বছরের থেকে ভিন্ন। যুক্তরাষ্ট্রে সবসময় ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের অভিষেক হয়ে আসছে, বিষয়টা তা নয়। দেশটির সংবিধানে প্রাথমিকভাবে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৪ মার্চ। পুরো যুক্তরাষ্ট্র থেকে ভোটের ফলাফল রাজধানীতে পৌঁছানোর জন্যই এতটা সময় নেওয়া হতো বলে ধারণা করা হয়। তবে বিদায়ী প্রেসিডেন্টের অফিস ছেড়ে যাওয়ার জন্য এই সময়টা ছিল বেশ দীর্ঘ। আধুনিকতার সাথে সাথে দ্রুত আর সহজ হয় ভোট গণনা পদ্ধতি, ফলে এগিয়ে আসে নতুন প্রেসিডেন্টের অভিষেকের তারিখও। ১৯৩৩ সালে সংবিধানের ২০তম সংশোধনীতে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ হয় ২০ জানুয়ারি। এরপর ১৯৩৭ সাল থেকে এই দিনেই হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের শপথ। এবছর নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিনটা অন্যান্য বারের মতো হবে না। একদিকে করোনা মহামারী, অন্যদিকে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় ভিন্নতা থাকছে এবার। করোনার জন্য বড় পরিসরে হচ্ছে না এবারের আয়োজন। সম্ভাব্য হামলার শঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ১০০ বছরেরও বেশি সময় পর এই প্রথমবার নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট। বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন সকালেই ওয়াশিংটন ডিসি ছাড়বেন তিনি। এর আগে শুধু ৩ জন বিদায়ী প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে থাকেননি। তারা হলেন জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস এবং অ্যান্ড্রু জনসন। তবে শপথে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শপথ অনুষ্ঠানের দিন পারফর্ম করবেন জেনিফার লোপেজ এবং লেডি গাগা, যারা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যৌন নির্যাতনের বিরুদ্ধে একযোগে কাজ করেছেন। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনে প্রথম বাংলাদেশি হিসেবে ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জায়েন সিদ্দিকী। হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে জায়েন সিদ্দিকীর গ্রাম ময়মনসিংহে মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে জায়েন দেশের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের মোস্তাক আহমেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদিন হেলেনা সিদ্দিকী দম্পতি প্রায় ৩৩ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই জন্ম তাদের একমাত্র সন্তান জায়েন সিদ্দিকীর। লেখাপড়া, বেড়ে ওঠা সব যুক্তরাষ্ট্রেই। গেল বুধবার বাইডেনের হোয়াইট হাউসে ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নাম ঘোষণা করা হয় জায়েন সিদ্দিকীর। সংবাদটি মোবাইলের মাধ্যমে দেশের স্বজনদের জানান জায়েন সিদ্দিকীর বাবা। এরপর থেকেই উচ্ছ্বসিত তাদের স্বজন ও গ্রামের লোকজন। রাউনের কথা আছে কতদিন আগে, এই করোনা লেগে আইতে পারছেন। তারা ডাক্তার দুজোর আমেরিকার। আমাদের চাচাতো ভাই এত বড় চাকরি পাইছে, গর্ব না দেশের। অনেক ভালো, ওরা বাড়িতে আসলে ওদের কাছে মানে কে ধনী কে গরিব ওদের কোনো ভেদাভেদ নেই। মাদারীনগর গ্রামেই জায়েনের পরিবার প্রতিষ্ঠিত করেছেন একটি হাফিজিয়া মাদ্রাসা।
যা পরিচালিত হচ্ছে তাদের সবার সম্মিলিত সহযোগিতায়। এমন খুশির খবরে এলাকাবাসী ও মাদ্রাসার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। ছাত্রছাত্রী আছে, তাদের বরণ পোষণ থেকে শুরু করে যা সমস্ত কিছুই তারা বহন করেন। আমরা দোয়া করি উনি দীর্ঘায়ু লাভ করুক। নানা কর্মব্যস্ততার মাঝে সুযোগ হলেই দেশে আসেন জায়েন সিদ্দিকী। সবশেষ 2016 সালে বাবার সাথে গ্রামের বাড়িতে ঘুরে গেছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার উর্দু রোড থেকে 13 ট্রাক প্লাস্টিক তৈরির কাঁচামাল পিপি দানা জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কমুক্ত সুবিধার এসব পণ্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে এর মালিক নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানা ও ঢাকার একটি রফতানিমুখী প্রতিষ্ঠান। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে বন্ডেড ওয়্যারহাউসের আওতায় বিনা শুল্কেই কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে প্রায়ই এই সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে 17 তারিখ দিবাগত রাতে পুরান ঢাকায় অভিযান চালায় কাস্টমস গোয়েন্দারা। সেখানে আটক করা হয় 13টি ট্রাক, যেগুলোতে ছিল প্রায় 150 টন পিপি দানা। গোয়েন্দারা জানান, আটকের সময় কিছু ব্যক্তি এর মালিকানা দাবি করলেও তারা প্রকৃত মালিক নন। এরা তো রপ্তানিকারক প্রতিষ্ঠান থাকে, যারা রপ্তানি করবে, এই জন্য রপ্তানিতব্য পণ্যের উৎপাদন কার্যে ব্যবহার করবে এরকম সকল কাঁচামাল আমদানি করে। হয় সরাসরি রপ্তানি অথবা প্রচ্ছন্ন রপ্তানি। তো সেই কাঁচামাল সমূহ আমদানি করে খোলা বাজারে বিক্রি করা অবশ্যই কাস্টমস আইনে একটি অপরাধ এবং এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আটক পণ্যের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ কোটি টাকার বেশি। গোয়েন্দারা জানান, বন্ডেড ওয়্যারহাউসের পণ্য খোলা বাজারে বিক্রি করায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্প। সরকারের রাজস্ব ক্ষতি, এরপরে রপ্তানি পণ্যে ব্যবহার হলো না, এগুলো রপ্তানি হবে না এবং বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে না, এটা আর একটা ক্ষতি। আর এর আর একটা ক্ষতি হলো যে এইগুলো, এই শুল্ককর মুক্তভাবে আনা উপকরণ, এইগুলো স্থানীয় বাজারে প্রবেশ করে। স্থানীয় বাজারে প্রবেশ করার ফলে স্থানীয় যে শিল্প, সেই শিল্প তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। আটক পণ্যের বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা। তারা জানান, অপরাধ প্রমাণ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে শনিবার 66,000 গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এই উদ্যোগে সামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী ও বিত্তবানরা। প্রায় 6,000 ঘর নির্মাণ করে দিচ্ছেন তারা। বাঁচতে হারা কেউ নাই, বুঝছেন তো, আশা আছে এই জায়গাতে যদি শেখ হাসিনা যদি আমাকে একটু মাথা একটু ঠাই দেয়, তাই আমাকে আশা আছে। তাছাড়া আমাকে কোনো নাই। বনের পাখির বাসা আছে, কিন্তু আমরা বাসা হারা। 9 বছর রয়েছে বাড়ি আমার এই পঙ্গু, এখন আমার পুরো আনন্দ নাকতে আছে। এই ঘর পাইছি পর আপনাকে আশীর্বাদ দেয়, আমার পুরো আনন্দ নাকতে আছে। এই মানুষেরা এবার স্থায়ী ঠিকানা পাচ্ছেন। গৃহহীনদের ঘর দেওয়ার বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। জন্মশতবার্ষিকীতে 66,000 পরিবারকে 700 বর্গফুটের বাড়ি দেয়া হচ্ছে। মুজিব বর্ষের আয়োজন সার্থক করতে এ উদ্যোগ। সরকারের পাশাপাশি অনেক সচ্ছল ব্যক্তিও এগিয়ে এসেছেন গৃহহীনদের পাশে। পানি সম্পদ উপমন্ত্রী নিজের টাকায় শরীয়তপুরে গড়ে দিয়েছেন 15টি বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান তো করেনি, এবং তার কর্মীরাও ওনার কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করেন। আমার মায়ের নামে বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন আমরা 2012 থেকে কাজ করে যাচ্ছি। এটা আমাদের নিজেদের অর্থায়নে। এই পর্যন্ত আমরা 6,522 জনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। এর ভিতরে মাননীয় সংসদ সদস্য, তারপরে বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি, ইভেন আমাদের যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, তারাও 100টি ঘর করে দিবেন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সবাই সাড়া দিয়েছেন। সচিবরাও সারা দেশে 160টি বাড়ি নির্মাণ করে তা হস্তান্তর করেছেন। যারাই ঘর করুক না কেন, এইটি সরকারি, তারা ডিজাইনটা ফলো করছে এবং আমাদের স্থানীয় সরকারি কর্মচারীরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এই ঘরগুলো করছেন এবং সেটিও আমাদের কিন্তু ডেটাবেজে আমরা একই সাথে সংযুক্ত করে নিচ্ছি। যেহেতু আপনি ব্যক্তিগতভাবে দিতে চান, সেক্ষেত্রে আপনার প্রেফারেন্স তো অবশ্যই আছে, তবে আমাদের কাছে যেহেতু তালিকা একটি আছে, সেই তালিকা অনুসরণ করে আপনারা দিতে পারেন। প্রকৃত গৃহহীনরাই যাতে এই ঠাঁই পান, সেজন্য যাচাই বাছাই করা হয়েছে কয়েক ধাপে। প্রকল্পটি সরাসরি তদারক ও বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের স্বপ্ন ছিল শোষিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। তার জন্মশতবর্ষে সেই সব দুস্থ মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেজন্য ঘর তৈরি করে দিচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে তারা পাবেন এরকম ৬৬,০০০ ঘর, আর এই প্রকল্পে আরও ১ লাখ ঘর যুক্ত হয়ে মোট ১,৬৬,০০০ ঘর পাবেন মুজিব বর্ষে গৃহহীন মানুষ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে। এপ্রিল বা মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা, চীনের উদ্যোগে ঢাকা নেপিদো বৈঠক। এবারে দেশে বাণিজ্যিকভাবে সাপ চাষ করা যাবে, বিধিমালা তৈরি করছে বন অধিদপ্তর। আগামীকাল দেশে আসছে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ করোনা টিকা। ভারতেরই উপহার দিয়ে দেশে শুরু হচ্ছে করোনার টিকা কর্মসূচি। এ শুরু হবে রাজধানী থেকে। প্রতিদিন দেওয়া হবে ২ লাখ ডোজ। অন্যান্য দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে টিকা কার্যক্রম শুরু হলেও দেশে হবে স্বাস্থ্যকর্মীদের প্রয়োগের মাধ্যমে। উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনা টিকা দিচ্ছে ভারত সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়। এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ছাড়পত্রও দিয়েছে। এই টিকা আসার পর রাখা হবে স্বাস্থ্য অধিদপ্তরের কোল্ড স্টোরে। সিএমএসডিকে এটাকে কনসাইনমেন্ট এজেন্ট করা হয়েছে, ওনারা এটা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট দিয়ে ওটাকে ছাড়িয়ে আনবেন। আর হচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এনবিআরকে লিখেছে যাতে এটার ট্যাক্সটা ওয়েবিনার করে, মানে ওয়েবিনার বলছি, এই ট্যাক্সটা যাতে মওকুফ করে। আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকেও আমরা লিখেছি। তারপরে ডিজি ড্রাগ উনিও আমাদেরকে এনওসি দিয়েছেন। সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি টিকার প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারিতেই। তার আগেই শুরু হবে এই ২০ লাখ ডোজের প্রয়োগ। প্রথমে টিকা পাবেন রাজধানীর স্বাস্থ্যকর্মী সহ করোনার সম্মুখ সারির যোদ্ধারা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব, কিছুটা আগেই শুরু করে দিব এবং শুরু করে তারপরে দেশে সারা দেশে ডিপ্লয় করতেও তো একটু টাইম নেবে। তা আমরা সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত উপজেলা পর্যন্ত থাকবে টিকাদান কেন্দ্র। সময় মতো তা বাড়ানো হবে ইউনিয়ন পর্যন্ত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী এপ্রিল বা মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা বাংলাদেশের। রোহিঙ্গা ইস্যুতে ঢাকা নেপিদো বেইজিং এর ত্রিদেশীয় বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে গ্রামভিত্তিক রোহিঙ্গা ফেরানোয় ঢাকা প্রস্তাবে আশানুরূপ সাড়া দেয়নি মিয়ানমার। এদিকে নেপিদোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কক্সবাজারের আশ্রয় শিবিরে আরসা বাহিনীর তৎপরতায় তারা উদ্বিগ্ন। ৩ বছরে একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি। রাখাইনে নিরাপত্তাহীনতার শঙ্কায় ভেস্তে গেছে দুবারের প্রত্যাবাসন প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে চীনকে সাথে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজতে শুরু করেছে বাংলাদেশ। বেইজিংয়ের মধ্যস্থতায় মঙ্গলবার ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক হয়। এতে ঢাকার নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব, চীনের উপমন্ত্রী ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব। ২.৫ ঘন্টার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। যারা রোহিঙ্গা তাদেরকে বলতে হবে যে তোমাদের এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এবং মিয়ানমারের থেকে লোকজন এসে তাদেরকে বুঝাবে। এ পর্যন্ত যাচাই বাছাইয়ের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ৮,৪০,০০০ রোহিঙ্গার তালিকা দেওয়া হলেও মিয়ানমার মাত্র ৪২,০০০ মানুষের তথ্য যাচাই করেছে। প্রত্যাবাসন টেকসই করতে গ্রাম ভিত্তিক রোহিঙ্গা ফেরত পাঠানোর ওপরেই গুরুত্ব দিচ্ছে ঢাকা। তবে এ প্রস্তাবে খুব একটা সায় নেই নেপিদোর। এটা আমি কয়েকবারই বলেছি এবং চাইনিজরাও মোটামুটি মনে হলো যে তারাও আমাদের লজিকটা ধরতে পেরেছে বা বুঝতে পেরেছে। বাট মিয়ানমার যেহেতু আগের থেকে একটা পজিশন নিয়ে আছে, তারা এখানে রেডিলি সেভাবে সম্মতি দেয়নি। তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আগামী ফেব্রুয়ারিতে ঢাকা নেপিদোর ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। পরে
দুদেশের মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। দ্রুত সমস্যার সমাধানে চীন সহ আরও অনেক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ঢাকা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ভাষাঞ্চর নিয়ে রোহিঙ্গারা ভুল বুঝতে পেরেছে। দুপুরে নোয়াখালীর ভাষাঞ্চর থানার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধীরে ধীরে ভাষাঞ্চর একটি সমৃদ্ধ এলাকা হবে। চরের জননিরাপত্তায় প্রাথমিকভাবে 24 পুলিশ সদস্যকে নিয়ে ভাষাঞ্চর থানার কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে এই থানাকে প্রয়োজনীয় জনবল সহ সব দিক দিয়ে আরও শক্তিশালী করা হবে। রোহিঙ্গারা প্রথম যে ভুল বুঝতেছিল যে এই জায়গায় তাদের বোধহয় নানান ধরনের অসুবিধা হবে, সেই অসুবিধাটা যে হয়নি, তারা যে শান্তিপূর্ণভাবে এবং কমফোর্টেবল ফিল করছে, এখন তারা সেই জন্যই দলে দলে আসা শুরু করবে আমরা আশা করছি। এবং এই যে শেল্টারগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তৈরি করেছেন, তাদের সুরক্ষার জন্য তারা যেন ভালোভাবে থাকতে পারে। প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচন। আর শেষ মুহূর্তে বেড়ে চলেছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। প্রচার শুরুর পর এ পর্যন্ত অন্তত 45টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এজন্য প্রার্থীদের সতর্ক করা সহ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। নির্বাচনী প্রচারে এই ধরনের শোভাযাত্রা আচরণবিধি লঙ্ঘনের শামিল। তবে তা উপেক্ষা করে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। মাইকিংয়ের ক্ষেত্রে মানা হচ্ছে না বেঁধে দেয়া সময়সীমা। নিয়ম ভেঙে প্রচার কাজে শিশুদেরকেও ব্যবহার করছেন অনেক প্রার্থী। এসব অনিয়ম নিয়ে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। গত 8 জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে এ পর্যন্ত 45টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে, যার মধ্যে 9টি জমা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। দৃশ্যত কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমরা বলতে চাচ্ছি দৃশ্যত পানিশমেন্ট দিতে হবে। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা যে কমপ্লেনগুলো করেছি তাদেরকে, এবং সন্ত্রাসীদের নামও আমরা বলেছি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে পানিশমেন্ট যদি দেওয়া হয় তাহলে হয়তো আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আসতে। প্রচারে বাধা দেয়া ও পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে আচরণবিধি লঙ্ঘনের 2টি অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ওনারা অভিযোগ দিয়েছে আমাদেরকে সতর্ক করছেন, এটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইন যদি আপনি নিজে না মানেন, পরিবেশ যদি আপনি নিজে সৃষ্টি না করেন, কেউ আপনাকে সে পরিবেশ সৃষ্টি করাতে পারবে না। কাউন্সিলর প্রার্থীদের করা অভিযোগও জমা পড়েছে 34টি। এসব অভিযোগের মধ্যে 19টি নিষ্পত্তি হয়েছে। অন্যগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, সেগুলো যাতে তারা বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এভাবেই মূলত কারো পোস্টার ছিঁড়ে ফেলা বা কারো ব্যানার ছিঁড়ে ফেলা এই অভিযোগগুলো ছিল, সেগুলো ইতিমধ্যেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে আর এ ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রার্থীদের অভিযোগ ও ভোটারদের আস্থা অর্জনে নির্বাচন কমিশনের সুপারিশে এরই মধ্যে নগরীর 5 থানার ওসিকে বদলি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পঞ্চম ধাপে 31 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে 28 ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, বিজয় মিছিলে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে কমিশনের। ভবিষ্যতে কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার নির্বাচনের দিন কোনো ছুটি থাকবে না বলেও জানান তিনি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই 4 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 11 ফেব্রুয়ারি। 31 পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করবে ইসি। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। বার্তা খুবই কঠিন বার্তা যে কেউই নির্বাচনী আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না, কারণ নির্বাচনী আইন ভঙ্গ করলে নির্বাচনের পরিবেশ যেমন নষ্ট হয়, তেমনি সুষ্ঠু নির্বাচনের নিয়ে বিতর্ক করার যে চেষ্টা করা হয় এটাও খুবই অনাকাঙ্ক্ষিত। এতে দেশে যেমন ক্ষতি, রাষ্ট্রে যেমন ক্ষতি, তাদের নিজেদেরও ক্ষতি হয়। বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার আলাদা দুটি কর্মসূচিতে তারা এসব মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দলের বিপর্যস্ত রাজনৈতিক অবস্থা উল্লেখ করে তিনি বলেন, এ থেকে শিগগিরই ঘুরে দাঁড়াবে বিএনপি। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীর বিরুদ্ধে, এখানে গণতন্ত্র যারা চায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য আজকে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি যে আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করব। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে নানা প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। বিএনপি শীতনিদ্রায় আছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির প্রতিভু বিএনপি বারবার প্রতারণা, চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাতে চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই। জনগণের মুখোমুখি দাঁড়াবার সৎসাহস রাজনৈতিক অবস্থান আজকে বিএনপি নেই। তাই তারা ভোটের মাঠে নীরব, কিন্তু মিডিয়াতে লিপ সার্ভিসে অত্যন্ত সরব। মুক্তিযোদ্ধারা আজ বিভক্তির মধ্যে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশ কিছু এলাকায় বাস বে থাকলেও আইনের তোয়াক্কা না করে যেখানে সেখানে যাত্রী তুলছে বাসগুলো। জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করছে মানুষ, ফলে রাজধানীতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঢাকার বাসগুলো রুট ফ্র্যাঞ্চাইজির আওতায় আসার আগে এ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা কঠিন জানিয়ে সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই রাজধানীর সব স্থানে নির্মাণ হবে বাস বে। নামে বাস বে হলেও কোনো বাসই থামে না এখানে। বনানীর এই বাস বেটি দখল করে বসেছে দোকান, পরিণত হয়েছে মোটরসাইকেল ও সিএনজি স্ট্যান্ডে। গাজীপুর, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন স্থান থেকে আসা বাসগুলো যাত্রী তুলছে মাঝ রাস্তায়। কখনো কখনো চলন্ত গাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই উঠছেন যাত্রীরা, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রিস্ক না নিয়ে জানি সবাই একটু ঠান্ডা মাথায়, আমারও ভুল হয়েছে বিষয়টা, আমারও ভুল, এবং সবাই যেন এই ভুলটা না করে। আমি বলি স্টপিসে নামাও, অন্য পাবলিক বলতেছে না আমাকে এখানে নামিয়ে দাও। এখানে আমাদের ভুল আছে, বাস যারা চালায় তাদের ভুল আছে। তো আমরা বলছি বামে চাপাই, তোরা বামে চাপা না, হালকা স্লো করে নামাই দেয়, আমরা কি করবো বলেন? আইন কেন মানছেন না জানতে চাইলে চালকরা দেখান নানান রকম অজুহাত। রাস্তা ফাঁকা বিদে এই জন্য দাঁড়াইছে, তাছাড়া তো দাঁড়াইতে দাঁড়াই না, আমরা সামনে যে দাঁড়াই। কাল তো ব্রেক করিনি, তো টানেতে আইতেছি, যাত্রী তো লাফে ওঠে। আমাকে ভুলে গেছে, আর ঠিক আছে তারা কালকে ভুলে গেছে, কালকে সামাবো। রাজধানীর খিলগাঁও, মগবাজার, শাহবাগ, রামপুরা সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থানেই নেই বাসবে। যেসব স্থানে আছে সেসব জায়গায় বাসবেতে যাত্রী ওঠানামা নিশ্চিতের বিষয়ে ট্রাফিক পুলিশও যেন খানিকটা উদাসীন। প্রতিবন্ধকতা মামলা করি, বাসবে না ব্যবহার করে না, সেই জন্য মামলা করা হয়। নিয়মিত আমাদের কার্যক্রম চলে। বাস চালক, বাসের হেল্পারের পাশাপাশি আমাদেরকে যাত্রীদেরকেও সচেতন হতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এপ্রিলের মধ্যেই ঢাকার বাসগুলোকে ফ্র্যাঞ্চাইজির আওতায় আনতে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে সব স্থানেই নির্মাণ হবে বাসবে। কোথায় কোথায় বাসবেগুলো করা হবে সেই সব জায়গা কাদের, ওদেরকে আমরা চিঠি দিচ্ছি এবং ওদেরকেও নেক্সট মিটিংয়ে দেওয়া হবে। অবশ্যই আমরা চেষ্টা করছি একটি শৃঙ্খলভাবে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলা এনে টোটাল এই বাস রুট ফ্র্যাঞ্চাইজটা করার জন্য সুনির্দিষ্ট বাসবে, সুনির্দিষ্ট যাত্রী ছাউনি, সুনির্দিষ্ট কাউন্টার ছাড়া, সুনির্দিষ্ট বাস স্টপ বা বাস স্ট্যান্ড ছাড়া অন্য বাসগুলো বা যত্রতত্রভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না, রাখতে দেওয়া হবে না। বাসবে মেনে চলা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা দরকার বলে মনে করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিল থেকেই ঢাকায় রুট ভিত্তিক বাস চলাচল করবে। প্রথম রুট ঠিক করা হচ্ছে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত। এরকম 42টি রুট চালু করতে হলে রাজধানীতে বাসের সংখ্যা বাড়বে বলে জানান দক্ষিণের মেয়র তাপস। মঙ্গলবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভা শেষে এসব কথা বলেন তিনি। যানজট ঢাকার নিয়মিত ব্যাপার।
সড়কে বিশৃঙ্খলা বেড়েছে বই কমেনি। এসব নিয়ন্ত্রণে 2015 সালে রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। সেটা বাস্তবায়নে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছে রুট রেশনালাইজেশন কমিটি। উত্তরের মেয়র জানান, প্রাথমিকভাবে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত একই রঙের বাস চালানোর কথা থাকলেও এখন কাঁচপুর পর্যন্ত রুট করার সিদ্ধান্ত হয়েছে। বাস মালিকদের সাথে কথা বলে আমরা টোটাল এটাকে আমরা নিয়ে যাচ্ছি হলো ঘাটারচর থেকে আমরা কাঁচপুর পর্যন্ত নিয়ে যাচ্ছি এক। আর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 34টি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে কিছু কিছু জায়গায় বাস বে হবে এবং কিছু কিছু জায়গায় আমাদের বাস স্টপেজ হবে। এখন রাজধানীতে 291টি রুটে বাস চলাচল করে, সেটি 42 রুটে 22 কোম্পানির বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মোট বাসের সংখ্যা হবে 9000-এর বেশি। তবে বাস সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র। অনানুষ্ঠানিক আলাপ করেছি, আমরা সেই প্রেক্ষিতে একটি চিঠি আমরা দেব, যাতে করে প্রাথমিকভাবে 100 কোটি টাকার মতো একটি বরাদ্দ নির্ধারণ করা যায়, যাতে করে যে বাসগুলো এই রুটগুলোতে চলবে সেগুলো আধুনিকায়ন করার জন্য যেই খরচ হবে, যেই বিনিয়োগটা প্রয়োজন হবে, সেই বিনিয়োগটা যেন তারা সেখান থেকে করতে পারে। এছাড়া আন্তজেলা বাস টার্মিনালগুলোর জন্য বিরুলিয়া, উত্তর কাঁচপুর, হেমায়েতপুর ও কেরানীগঞ্জে 4টি বাস টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গার তীর দখলের দায়ে একটি 5তলা ভবন সহ ছোট বড় অন্তত 100 বাড়ি ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এতে দখলমুক্ত হয়েছে প্রায় আধা কিলোমিটার নদীর জমি। সংস্থাটির দাবি, নদী তীর দখল করে নির্মাণ হয়েছে এসব স্থাপনা। তবে বাড়ির মালিকদের দাবি, নিয়মিত খাজনা ও হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন তারা, তারপরও কিভাবে অবৈধতা বুঝতে পারছেন না তারা। কামরাঙ্গীরচরের মুসলিমবাগের বাগচানখা মৌজা বুড়িগঙ্গার তীর দখল করে নির্মাণ করা হয়েছে 5তলায় বাড়িটি। ভবনের অন্তত 20 ফুট পড়েছে নদীর তীরভূমিতে, তাই ভবনের সামনের অংশ ভেঙে দিচ্ছে BIWTA-র ভ্রাম্যমাণ আদালত। বাড়ি মালিকের দাবি, পৈতৃক সম্পত্তিতে বাড়ি বানিয়েছেন তিনি। এছাড়া স্থাপনা সরিয়ে নিতে সময় চাইলেও দেয়া হয়নি। আমার দাদাই খাইয়ে গেছে, আমার বাপে খাইছে, আমি খাইতাছি, এরপরে আমার সিএস আছে, আর সব কিছু আছে, নামজারি আছে, সিটি জরিপ আছে, এগুলো দেখেই না। এই এলাকার 64 নম্বর থেকে 79 নম্বর পিলার পর্যন্ত অন্তত 100টিরও বেশি 3তলা ও 2তলা ভবন রয়েছে, যার সবই ভেঙে দিয়েছে BIWTA। অভিযোগ আছে, ঠিকাদারদের যোগসাজশে আগেরবার পিলার বসানো হয় নদীর দিকে, তাই অনেকেই স্বাগত জানিয়েছে উচ্ছেদ অভিযানকে, যদিও বাড়ির মালিকেরা এসব সম্পত্তি নিজের বলে দাবি করছেন। আমি কেন আর আমার আব্বা, আমার বাপ চাচারা ছিল এক টাইমে, হয়তো এখন উচ্ছেদ করে নেই। আসলে আমি তখনও দেখছিলাম যে এখানে ইয়ে ছিল আর কি, ছাবড়া ছিল, খাল ছিল, এখানে অনেকটা ছাবড়া ছিল। ঘর বাড়ি করছি, আরো 2-3 বার ভাঙছে, তারা দেখছে যে কাগজপত্র তারা ভাঙে নাই। না, আমরা তো সরকারের সম্পদ দখল করি না, এটা আমরা ভাড়া ছিলাম, ভাড়া দিয়া এখানে আমরা এতদিন 30,000 টাকা মাস ভাড়া ছিল। এদিকে BIWTA বলছে, পুরানো সীমানা পিলারে আপত্তি ছিল তাদের, তাই যৌথ জরিপের মাধ্যমে ঠিক করা হয়েছে নতুন সীমানা। 2009 সনে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী যে যৌথ জরিপ এলাকায় গণপূর্ত বিভাগ করে যে সীমানা পিলার এখানে বসিয়েছে, এটা আপত্তিকৃত সীমানা পিলার। এই আপত্তিকৃত সীমানা পিলারের কারণে ট্রান্সপোর্ট নদী কমিশন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা ঢাকা চারপাশে নতুনভাবে যৌথ জরিপ হয়েছে। সেই নতুনভাবে যৌথ জরিপের আলোকে আমরা এখন নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করছি, যেখানে নতুন সীমানা পিলার বসবে। সংস্থাটি জানায়, উদ্ধার করা জায়গা আবারও দখল ঠেকাতে বেড়া ও বনায়নের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করা হবে দ্রুতই। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাপ চাষ এবার দেশে বাণিজ্যিকভাবে করা যাবে, এজন্য বন অধিদপ্তরে তৈরি হচ্ছে বিধিমালা। করা যাবে সাপের খামার। দেশে সাপে কাটা রোগীর চিকিৎসায়, ওষুধ তৈরিতে এসব খামার থেকে কাঁচামাল সংগ্রহ করা যাবে। সেবা, সাথে বিষ, চামড়া রপ্তানি করা যাবে। অনেকেই নিজ উদ্যোগে সাপের চাষ শুরু করলেও সরকারিভাবে এখনো কোনো অনুমোদন দেওয়া হয়নি। প্রতি বছর বিষধর সাপের কামড়ে মারা যায় প্রায় 6000 মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুম ও গরমের সময় সাপে কাটার ঘটনা বেশি ঘটে। গ্রাম থেকে মফস্বল শহরে গোখরা, শঙ্খিনী, চন্দ্রবোড়া সাপে কাটার চিকিৎসার সুবিধা অনেক মেডিকেল কলেজ হাসপাতালে নেই। আমাদের দেশে এখনও চন্দ্রবোড়ার তেমন কোনো অ্যান্টিভেনাম আমরা যতদূর জানি নাই, তবে ইন্ডিয়া থেকে মনে হয় কিছু অ্যান্টিভেনাম বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সেগুলো বিভিন্ন হসপিটালগুলোতে আছে, তবে সেটা আসার চেয়ে অনেক খুবই কম।
সাপে কাটা রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনাম ইনজেকশন তৈরি করতে লাগে প্রচুর পরিমাণে সাপের বিষ। তাই বাণিজ্যিকভাবে সাপ চাষের দায়িত্ব খামারিদের দেয়া যেতে পারে। এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত সুপারিশ করেছে বন অধিদপ্তর। বন্যপ্রাণী আইন 2012-র আওতায় সাপের খামার ব্যবস্থাপনা বিধিমালা খসড়া তৈরি করেছে তারা। শর্ত মেনে খামার তৈরি, বিষ ও চামড়া রপ্তানি করতে পারবেন খামারিরা। উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যক্তি পর্যায়ে সাপের খামার স্থাপন করতে পারে এবং সাপের খামার থেকে উৎপাদিত সাপ, তারপরে বিষ, তারপরে চামড়া এবং এছাড়া সাপ সংক্রান্ত উপজাত অনুমতি সাপেক্ষে বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে। স্থানীয় সাপ থেকেই প্রতিষেধক তৈরির নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে বিষধর সাপের দংশনে রোগীদের কেবলমাত্র ভারত থেকে আমদানি করা ওষুধেই চিকিৎসা করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের ইসলামাবাদে জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত 8টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস। ঈদগাঁও থানায় তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে খুনের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আবুল কালাম, তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের ৬৯% শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারছে না। আর্থিক সক্ষমতার অভাব সহ নানা কারণে এই অবস্থা। শিক্ষা নিয়ে কাজ করা গবেষণা সংস্থা গণসাক্ষরতা অভিযান এই তথ্য জানিয়েছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতি বিবেচনা নিয়ে ফেব্রুয়ারি মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দিয়েছে তারা। করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় পড়াশোনার ক্ষতি কিছুটা কাটাতে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার করে মন্ত্রণালয়। সেই সঙ্গে অনলাইনেও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে অনেক প্রতিষ্ঠান। কিন্তু তারপরও মাত্র 31% শিক্ষার্থী এই দূরশিক্ষণের সাথে সম্পৃক্ত আছে। বাকিরা শিক্ষা কার্যক্রমের বাইরে আছেন। বিশেষ করে হাওর, পার্বত্য, চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে থাকতে পারছেন না। পাশাপাশি গণসাক্ষরতা অভিযানের পরামর্শ, যেসব এলাকায় করোনা সংক্রমণের হার কম সেখানে ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে স্কুল খুলে দেয়া হোক। প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, আদিবাসী এলাকায়, চর, হাওর, বাওর এলাকায়, তো ওই সমস্ত এলাকায় সবচেয়ে বেশি ডিপ্রাইভড বাচ্চারা কোনো ধরনের দূরশিক্ষণে যুক্ত হতে পারছে না, সংখ্যাটা ওখানে বেশি। এদিকে মন্ত্রণালয় বলছে অনেক শিক্ষার্থী দূরশিক্ষণের বাইরে থাকলেও জরিপের তথ্য অনুযায়ী তা এত সংখ্যক নয়। শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখতে তারা নানা উদ্যোগ নিচ্ছে। তারা এই ডাটাটা কালেক্ট করেছেন মিড ডিসেম্বরে এবং অর্থাৎ মধ্য ডিসেম্বরে। সেই সময় আমাদের শিক্ষার্থীরা ব্যস্ত ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ তারা তখন বই পড়ে অ্যাসাইনমেন্ট গুলো প্রস্তুত করছিল। এই জন্যই সেই সময়টাতে দূরশিক্ষণ ব্যবহারের যে হার সেটা সর্বনিম্ন হওয়াই স্বাভাবিক। তারা যেভাবে গবেষণা করেছেন সংখ্যায় আমার সাথে অমিল হতে পারে। আমাদের দুর্গম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যে হাওড়া বাওড়, নদী নালা, এই সমস্ত অঞ্চল সকলের কাছে হয়তো ভালো মোবাইল নেই। দ্রুত সম্ভব মোবাইলেই ব্যবস্থা করে দিতে চাচ্ছি। গণসাক্ষরতা অভিযান বলছে 75% শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তবে মন্ত্রণালয় বলছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল খোলা হবে, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে অনলাইন ব্যবসায় দিন দিন নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে। উদ্যোক্তাদের কেউ বিক্রি করছেন পোশাক, কেউ গয়না, আবার কেউ খাবার সহ নানা পণ্য। ফলে স্বল্প পুঁজি নিয়ে ঘরে বসে কর্মসংস্থান তৈরি হচ্ছে অনেক নারীর। 4 বছর আগে মাস্টার্স শেষ করে অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন সদর উপজেলার লাবণী খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন 300-র বেশি কর্মী। প্রতিষ্ঠানের শাড়ি, বুটিকে 3 পিস সহ অন্যান্য পোশাক চলে যাচ্ছে দেশ বিদেশে ক্রেতাদের কাছে। বেকারদের পাশাপাশি চাকরিজীবী নারীরাও করছেন অনলাইনে ব্যবসা।
তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমার সেলটাও অনেক বাড়ছে আর পরিচিতি তো আলহামদুলিল্লাহ। নিজের ঘর সাজানোর জন্য কাজটা শুরু করেছিলাম, তখন আমার একটা আইডিয়া আসলো যে আমি যদি একটু এটাকে ছবি তুলে একটু অনলাইনে বা একটা পেজ ক্রিয়েট করে যদি একটু পাবলিশ করতে পারি তাহলে কেমন হয়। তারপর যখন ছবি দিলাম আস্তে আস্তে হচ্ছে আমার একটা অর্ডার আসলো, কুশন কভারের অর্ডার। ফার্স্ট যখন কুশন কভারের অর্ডার আসলো তো ওখান থেকে আমি উৎসাহটা পাই। অনলাইনে অর্ডারে অল্প সময়ে পৌঁছে যাচ্ছে খাবার, পোশাক, কসমেটিক্স সহ নানা পণ্য। তাই দিন দিন ব্যবসার প্রসার বাড়ার সাথে সাথে বাড়ছে জনপ্রিয়তা। খুবই পজিটিভলি দেখছি এই কারণে যে মেয়েরা জব পেলো না, বাসায় বসে থাকলো, বাসায় বসে বসে ওই কাঁথা বালিশ সেলাই করলো। এই জায়গাটাতে কিন্তু সেই সীমাবদ্ধতা নেই। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার কথা জানান জেলা চেম্বারের ব্যবসায়ী নেতারা। আমাদের এই বেকার তো ঘোচানোর একটিমাত্র উদ্যোগ হচ্ছে যে সরকার থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা এবং তারা যেন অনলাইন বিজনেসটা করতে পারে। অনলাইন ব্যবসার প্রসার ও নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সালিশের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এ নিয়ে দায়ের করা হয়েছে বেশ কয়েকটি মামলাও। ভুক্তভোগীদের তথ্য বলছে গত 6 মাসে জেলায় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত 20 জন। 2020 সালের আগস্টে চুরির অভিযোগে কৃষক আমির হোসেনকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। পরে সদর উপজেলায় চর রমণীমোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়াল সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই কৃষক। এরপর সেপ্টেম্বরে একই উপজেলার কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে পল্লী চিকিৎসক কামাল উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। গত 6 মাসে রামগঞ্জের ভোলাকোট, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, দিঘলি, রামগতি চর আলগি ও কমলনগর উপজেলার চরমার্টিন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে অন্তত 20টি। দায়ের হয়েছে 15টি মামলা। চেয়ারম্যান নুরুল আমিন নির্বাচিত হওয়ার পর থেকে অনেক নিরীহ মানুষের উপর নির্যাতন করে এবং সালিশি কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। আমার কোনো কথাই শুনে না, 2বার আমাকে মারতে হয়েছে। পরে আমি যখন বলছি যে আমার কথা শুনেন না আপনি, আমার বলতেছে একটি কথা বলবি তার আমার টয়লেটের ভিতরে নিয়ে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জনপ্রতিনিধিরা বলছেন ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা। সালিশের নামে কোনো তারপরে যায় এই আমার মানুষ বলবো টাকা পয়সা, আমি বলবো তারপরে মানে একটা চার বিনিময়ে কোনো সালিশ দরবার আমি করি না। তারা কেউ মারো না, যদি রাত্রিবেলা যখন দর্শে পাবলিকের দর্শে রাত্রে 2-4 টাকা দিতে পারে এই, কিন্তু সন্ধ্যায় যখন আমার মেম্বারের বাড়িতে আনছে তখন তাকে একেবারে আমি গিয়ে দিয়েছে বসা। এই ঘটনায় নানা সময় এলাকায় মানববন্ধন সহ বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস পুলিশের। কেউ যদি এই আইনের অপপ্রয়োগ করে বা এই আইনকে নিজের হাতে তুলে নেয়, সে যেই হোক না কেন, তার জন্য দেশের প্রচলিত আইনে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এলাকাবাসীর দাবি, কেউ অপরাধ করলে তাকে সালিশের নামে হয়রানি না করে প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পিপলস লিজিংকে একটি কোম্পানির শতভাগ শেয়ার না দিয়ে নিজের নামে 50% শেয়ার নেন এর সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন। এ অভিযোগের ব্যাখ্যা দিতে পরিবারের 2 সদস্য সহ 5 জনকে তলব করেছে হাইকোর্ট। 3 ফেব্রুয়ারি হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পিপলস লিজিংয়ের অবসায়ক বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আসাদুজ্জামানের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। এসএস স্টিল লিমিটেড নামে একটি কোম্পানির আইপিও প্লেসমেন্ট শেয়ারের জন্য 2018 সালে পিপলস লিজিং থেকে 6.5 কোটি টাকা দেয়া হয়। কিন্তু সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন তার পুরো টাকা পিপলস লিজিংকে না দিয়ে অর্ধেক শেয়ার নিজের অ্যাকাউন্টে ও তার মালিকানাধীন 2টি প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করে। 6,50,50,000 টাকা এসএস স্টিল লিমিটেড একটা কোম্পানি আইপিও প্লেসমেন্ট শেয়ারের জন্য এই টাকাটা পিপলস লিজিং থেকে দেওয়া হয়। এই টাকার এগেনস্টে অর্ধেক শেয়ার পিপলস লিজিংয়ে ট্রান্সফার করে আর বাকি অর্ধেক শেয়ার ক্যাপ্টেন মোয়াজ্জেম ওনার নিজের নামে ট্রান্সফার করে। আবেদনকারীর আইনজীবী জানান, 2019 সালেই আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অবসায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে সময়ও চেয়ারম্যান পদে ছিলেন মোয়াজ্জেম হোসেন। ওই বছরই 14 জুলাই বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামানকে এ কোম্পানির অবসায়ক নিয়োগ দেয় আদালত। পরে মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে ওই টাকা পিপলস লিজিংয়ে ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করেন অবসায়ক।
শেয়ারটা টোটাল হচ্ছে 31,25,000। এই শেয়ারটা যেন পিপলস লিজিংকে ট্রান্সফার করা হয়, এটার জন্য কোর্ট একটা শো কজ ইস্যু করেছেন। সাথে ক্যাপ্টেন মুয়াজ্জেম সহ ওনার সংশ্লিষ্ট আরও 5 জনকে হাইকোর্টে ইন পার্সন অ্যাপিয়ার করতে বলেছেন 3 ফেব্রুয়ারি 2021 সালে। এ আর্থিক প্রতিষ্ঠানে আদালতের নির্দেশে নিযুক্ত আছেন বর্তমান চেয়ারম্যান সাবেক শিক্ষা সচিব এনআই খান, যার দেশ ত্যাগে সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় 14,600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 20,63,000। একদিনে 5.5 লাখের বেশি নতুন শনাক্ত নিয়ে এই পর্যন্ত আক্রান্ত 9,66,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 2,400-র বেশি, নতুন শনাক্ত 1.5 লক্ষাধিক রোগী। এদিকে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ 1,610 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 33,000। ব্রাজিলে 24 ঘন্টায় মারা গেছে 1,183 জন। স্পেনে একদিনে 34,000 রোগী শনাক্ত হচ্ছে। বিস্তার বাড়ায় কয়েকটি রাজ্যে গণপরিবহনে কথা বলায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। জার্মানিতে 35 জনের দেহে নতুন ধরনের করোনা শনাক্ত হচ্ছে। সংক্রমণ ঠেকাতে পর্যটকদের জন্য করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক করেছে বেলজিয়াম ও নিউজিল্যান্ড। চীনের সিনোভ্যাক ভ্যাকসিন 90 বছরের বেশি বয়সী মানুষের প্রয়োগ শুরু করেছে তুরস্ক। অপেক্ষা শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রতিপক্ষ দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে 2023 বিশ্বকাপ বাছাই মিশন। তামিমের লক্ষ্য ধারাবাহিকতা আর দলের সাফল্য। সাকিবের প্রত্যাবর্তনে বাড়বে আত্মবিশ্বাস, বলছেন ওয়ানডে ক্যাপ্টেন। অন্যদিকে খর্বশক্তির দল নিয়েও জিতেই সিরিজ শুরুর আশা ক্যারিবীয়দের। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু বেলা 11:30টায়। কুয়াশার চাদর সরে যাবার আগেই শেরেবাংলায় টিম টাইগার্স। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ তামিম সাকিবদের। অন্যবারের চেয়ে এবারের প্রেক্ষাপট ভিন্ন। লম্বা বিরতির পর মাঠে ফেরার আনন্দ, একই সাথে 2023 বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ। জয় দিয়ে সিরিজ শুরুর চ্যালেঞ্জ তামিমের। অধিনায়কত্বের চাপ না নিয়ে বরং উপভোগের মন্ত্রে ব্যক্তিগত পারফরমেন্সেও বাড়তি দায়িত্ব তাঁর। To start well is very important, and then যদি ভালো অবশ্যই করি, and if we take all the boxes, why not? We'll think about the series later, but let's focus on the game. আমার কাছে মনে হয় যে with time you understand, or people will understand, and আমিও আরো ভালো করতে পারবো যে which way I'm going. নতুন বছরে নতুনের আবাহন রাসেল ডোমিঙ্গোর। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডিজ সিরিজ দিয়ে পরীক্ষা নিরীক্ষা যাচ্ছেন হেড কোচ। সাকিবকে 4-এ খেলানোর ঝুঁকি নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌম্যকে সাথে খেলার সাহসী সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তবে দুই পক্ষের সম্মতিতে সবটাই হয়েছে, জানান তামিম। He has no issues, he understands. That also gives him some breathing space because he's coming back after a long time. সৌম্যকে আমরা এই কথাটা বলেছি অলমোস্ট প্রেসিডেন্ট কাপের আগে, that this one position that we will like you to bat, get ready mentally and skillfully. So this is not a surprise for anyone. নানা জটিলতা পেরিয়ে বাংলাদেশে আসে উইন্ডিজ। তবে সফরে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতি শুরু থেকেই খর্বশক্তির তকমা দিয়েছে সফরকারীদের। এরপরও তরুণ দলটা নিয়ে লড়াইয়ের আত্মবিশ্বাস জেসন মোহাম্মদের কণ্ঠে। বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ অবশ্যই মাথায় আছে। আমরা তরুণ অনভিজ্ঞ দল বলা হচ্ছে, তবে আমরা মনোযোগ রাখছি, অবশ্যই জয় দিয়ে শুরু করতে চাই। বিশ্বকাপ বাছাই বিবেচনায় সিরিজের গুরুত্ব অনেক বেশি। সফরকারীরা দ্বিতীয় সারির বলে অ্যাডভান্টেজ বাংলাদেশের পক্ষেই থাকবে, তবে নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেটেই মনোযোগ তামিমের। ঠিক 314 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শতভাগ বায়ুবাবল নিশ্চিতের পরই উইন্ডিজকে বাংলা আনতে পেরেছে বিসিবি। করোনার মধ্যে বছর জুড়ে সিরিজ আয়োজনে অন্য দেশগুলোকে আশ্বস্ত করতে উইন্ডিজ সিরিজটা বিসিবির জন্য কঠিন পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপেক্ষা শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রতিপক্ষ দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে হতে পারে 2 অভিষেক। শরীফুল ইসলাম, শেখ মাহাদির সম্ভাবনা বেশি। 2023 বিশ্বকাপ ভাবনায় মিডল অর্ডারে আস্থা আনতে বদল হচ্ছে সাকিবের পজিশন। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু বেলা 11:30টায়।
দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনে বেস্ট 11 বেছে নেওয়ার কঠিন কাজটা সমাধান করেছেন হেড কোচ। 2023 বিশ্বকাপ পরিকল্পনায় উইন্ডিজ সিরিজ থেকেই মাস্টার প্ল্যান ডমিঙ্গোর। জিম্বাবুয়ে সিরিজে দারুণ সফল তামিম লিটন জুটি নতুন বল সামলাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 3 নম্বর পজিশনে সাকিবের জায়গায় ডমিঙ্গোর পছন্দ নাজমুল শান্ত। মিডল অর্ডারে আস্থা ও গভীরতা আনতে 4-এ টাইগার পোস্টার বয় সাকিব। 5 ও 6 নম্বর স্পটে মুশফিক মাহমুদুল্লাহ। ওপেনার সৌম্য নেমে যাবেন 7-এ। 8 নম্বর পজিশন নিয়ে মিঠুন, শেখ মেহেদী, আফিফের লড়াই। তবে অলরাউন্ড নৈপুণ্যে মিঠুন ও আফিফকে পেছনে ফেলে অভিষেক হতে পারে শেখ মেহেদীর। কোচ জানিয়ে দিয়েছেন 3 পেসার নিয়ে নামবেন। অভিজ্ঞ মুস্তাফিজের সাথে কোচের আস্থা রুবেল। তৃতীয় পেসার হিসেবে অভিষেকের অপেক্ষায় শরীফুল ইসলাম কিংবা হাসান মাহমুদের একজন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এগিয়ে রাখবে শরীফুলকে। উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন পেসাররা, তবে খুব একটা ভাবার দরকার নেই স্পিনারদের। ম্যাচের সিংহভাগই দিনের আলোতে হওয়ায় শিশির নিয়ে ভাবতে হচ্ছে না কোনো দলকে। সাকিবের প্রত্যাবর্তন, অধিনায়ক তামিমের প্রথম অ্যাসাইনমেন্ট, দর্শকহীন গ্যালারিতে প্রথম সিরিজ। করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনেক নতুন গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের। তবে সব চাপ সামলে জয় দিয়ে শুরু করবে টাইগাররা, সেই প্রত্যাশা সাবেকদের। মিরপুরে বাংলাদেশের ম্যাচ মানেই ভরা গ্যালারি, টিকিটের জন্য হাহাকার। মাঠে সমর্থকদের ভিড় এদেশের ক্রিকেটের সৌন্দর্য, টিম টাইগার্সের বড় প্রেরণা। নিউ নর্মালে বদলেছে পরিস্থিতি। এই প্রথম হোম সিরিজ হচ্ছে দর্শকহীন মাঠে। চিৎকার চেঁচামেচি, লাল সবুজের সমারোহে এবার জমবে না হোম অফ ক্রিকেটের গ্যালারি। অনেক বিধিনিষেধ, নতুনের ভিড়ে আলো সাকিবের দিকেই। প্রিয় ভেন্যুতে প্রত্যাবর্তন বোধহয় ওপর থেকেই লেখা। নিষেধাজ্ঞার পর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের শুরুটা কেমন হয় তা দেখতে কোটি ভক্তের চোখ থাকবে টিভি পর্দায়। আফটার ওয়ার্ল্ড কাপ হয়তোবা এই প্রথম করে ইন্টারন্যাশনাল সিরিজে সাকিব আল হাসান 4 নম্বরে ব্যাটিং করবে, বাট এটা একটা খুব বড় একটা মুখ্য বিষয় নয় এই হেভিওয়েট ক্রিকেটের জন্য। পুরো টিম যদি তামিমকে সাপোর্ট করে তাহলে আমার মনে হয় যে একটা সফল সিরিজ শেষ করতে পারবে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে। তো তামিমের জন্য আমার তরফ থেকে শুভকামনা। পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তি টেনে দিয়েছে মাশরাফির শূন্যতা। ক্যাপ্টেন তামিম প্রথম অ্যাসাইনমেন্টে পাশে পাচ্ছেন না বড় ভাইয়ের অভিজ্ঞতা, তবে আড়ালে থেকেও বিশেষ বার্তায় তামিমকে সাহস দিয়েছেন ম্যাশ। উইন্ডিজ সিরিজ টাইগার ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বকাপ বাছাই পরীক্ষার প্রথম ধাপ, যেখানে ভালো শুরু বড্ড জরুরি। অবশ্যই এটা অনেক পজিটিভ থিঙ্ক, 10 মাস পর বাংলাদেশ ক্রিকেট মাঠে ফিরছে। মেবি এটা একটা ডিফারেন্ট মনে হবে, যেহেতু পাবলিক থাকবে না প্লেয়ারদের জন্য, বাট তারপর অনেক পজিটিভ মুভমেন্ট ক্রিকেট বোর্ডের। তা আমার বিশ্বাস এই সিরিজ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, ভালোভাবে সাকসেস হতে পারি, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনে যেগুলো শিডিউল আছে আরও হেলদিভাবে করতে পারবে। ওয়ানডে সিরিজের 2 প্রান্তেই থাকছে লোকাল আম্পায়ার, আর টেস্টে অভিষেক হবে শরফুদ্দৌলা ইবনে সৈকতের। পরীক্ষাটা তাদেরও। করোনাকালে প্রথম আন্তর্জাতিক সিরিজ, বিসিবিও লেটার মার্ক নিয়েই চ্যালেঞ্জ পার করতে চায়। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে লেস্টার সিটি। চেলসিকে 2-0 গোলে হারিয়েছে দ্য ফক্সেস। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে লেস্টার উইলফ্রেড দিদির গোলে এগিয়ে যায় ব্রেন্ডন রজার্সের দল। পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি, তবে লেস্টারের জমাট রক্ষণে ব্যর্থ হয়েছে অলিভিয়ের জিরু, ট্যামি আব্রাহামদের গোলের চেষ্টা। উল্টো প্রথমার্ধের শেষ দিকে জেমস ম্যাডিসনের গোলে বাড়ে ব্যবধান। দ্বিতীয়ার্ধের গোল পায়নি কোনো দল। এই জয়ে 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লেস্টার। এক ম্যাচ কম খেলে 37 পয়েন্ট নিয়ে 2-এ ম্যান ইউনাইটেড। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।